দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নিয়ে একটি সামান্য আলোচনা করব। ভিডিওটি খুবই ছোট হবে, 10 মিনিট ম্যাক্সিমাম। তো সেই 10 মিনিট তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে আশা করছি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শিশু ও কিশোর সাহিত্যিক হিসাবেই আমাদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন। 1863 খ্রিস্টাব্দের 12ই মে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ময়মনসিংহ জেলার মসুয়া নামক গ্রামে এক জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল কালীনাথ রায়চৌধুরী। এই কালীনাথ রায়চৌধুরী মহাশয় বিভিন্ন বিদ্যায় তিনি পারদর্শী ছিলেন। বিভিন্ন বিদ্যা বলতে বিভিন্ন ধরনের শাস্ত্র জ্ঞান তার ছিল। কালীনাথ রায়চৌধুরী মুন্সি শ্যামসুন্দর নামেও অনেকের কাছে পরিচিত ছিলেন তার এই নানাবিধ শাস্ত্র জ্ঞানের কারণে। কালীনাথ রায়চৌধুরী ছিল 5টি ছেলে এবং 3টি কন্যা। এই 5 পুত্রের মধ্যে দ্বিতীয় পুত্রের নাম ছিল কামদা রঞ্জন রায়চৌধুরী। সেই কামদা রঞ্জন বাবুকে 5 বছর বয়সে দত্তক নিয়েছিলেন হরিকিশোর রায়চৌধুরী নামক এক আত্মীয়। দত্তক পুত্র হিসাবে যখন তাকে নেওয়া হয়েছিল তার নাম পরিবর্তন করা হয়েছিল। তখন এই কামদা রঞ্জন নাম পরিবর্তন করে তার নাম রাখা হয়েছিল উপেন্দ্র কিশোর। উপেন্দ্র কিশোর তার ছোটবেলায় পড়াশোনা শুরু করেছিলেন ময়মনসিংহ জেলারই একটি ছোট্ট স্কুলে। 1880 খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং সেই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন। কলকাতায় যখন তিনি এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন, সেখানে নামি দামি বিভিন্ন জ্ঞানী লোকের সাথে তার পরিচয় ঘটতে শুরু করেছিল। এই নামি দামি জ্ঞানী লোকের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ এবং আরো একজন ছিলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। তার ফলে বন্ধুত্ব গড়ে উঠেছিল আমাদের সকলের পরিচিত রবীন্দ্রনাথের সঙ্গে, কারণ রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথের পুত্র। স্বভাবতই তাদের বাড়ির সাথে যাতায়াত, তাদের বাড়ির সাথে মেলামেশা ইত্যাদি বিভিন্ন কারণে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ব্রাহ্ম ধর্ম সম্পর্কে তার খানিকটা বিশেষ আকর্ষণ আমরা লক্ষ্য করতে পারি এবং এই ব্রাহ্ম ধর্ম তিনি সেই সময়টিতে ভীষণ ভালোবেসেছিলেন এবং এই ভালোবাসার কারণেই তিনি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। দেখো, নতুন কিছু জানার আগ্রহ কার না থাকে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীরও এরকম বিভিন্ন নতুন নতুন জিনিস সম্পর্কে তার কৌতূহল আমরা লক্ষ্য করতে পারি। কলকাতায় আসার ফলে কলকাতার যে বইয়ের সম্ভার, সেই সমুদ্রের মধ্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ডুবে গেলেন এবং যখনই কোনো ফাঁকা সময় পেতেন, যখনই তার মনের একটু ফ্রি, যখন তার মনে অন্য কোনো বিষয় চিন্তা তিনি করতেন না, তখনই সুযোগ পেলেই তিনি বই নিয়ে বসে পড়তেন। দেখো, প্রচুর তো বই তিনি পড়েছিলেন। সেই প্রচুর বই পড়ার সময় তিনি একটি জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলেন, একটি কমতি আছে এই বাংলা সাহিত্যে। কি কম সেই জিনিসটা তিনি উপলব্ধি করলেন। কি কম বলতো? বাংলা সাহিত্যে বড়দের জন্য প্রচুর বই লেখা হয়েছে, কিন্তু ছোট কিশোরদের জন্য কোন রকম বই সেভাবে ছাপা ছিল না। তাছাড়াও মনে করো, শুধু বই কেন, আঁকা, যে বিভিন্ন আর্ট, এছাড়াও ছোট ছোট যে ম্যাগাজিনের প্রচ্ছদগুলো যেগুলি হয় আঁকানো, সেগুলির ব্যাপারে একটু কমতি সেই সময়টিতে ছিল। বাংলা সাহিত্যের এই অভাবকে পূরণ করার জন্যই উপেন্দ্র কিশোর নিজের কলম তুলে নিয়েছিলেন এবং একটি ছোট্ট মাসিক পত্রিকা তিনি বের করেছিলেন। তিনি তো বললাম আমি একটু আগেই যে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু প্রেসিডেন্সি কলেজে তিনি বেশি দিন পড়াশোনা করেননি। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বের হয়ে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে তিনি বিএ পাশ করেছিলেন। এবং সেই সময়টিতে যেহেতু তিনি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে প্রতিনিয়ত যাতায়াত করতেন, তাই তিনি ব্রাহ্ম ধর্মেও দীক্ষা নিয়েছিলেন। দেখো, ব্রাহ্ম ধর্মে মূলত প্রচলিত এটাই ছিল যে মূর্তি পূজা তারা বিরোধিতা করে এবং এই মূর্তি পূজার বিরোধিতা ব্রাহ্ম ধর্ম করলেও
তার সাথে শুধু এটুকুই নয়, হিন্দু ধর্মের যে বিভিন্ন রীতি নীতি সেগুলিকেও ব্রাহ্ম ধর্মরা একটু খারাপ নজরে দেখতো, তারা সেগুলির বিরোধিতা করত। কিন্তু উপেন্দ্র কিশোর যখন ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন, তার পরিবার তার এই সিদ্ধান্তকে মন থেকেই মেনে নিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে ছেলে অন্য ধর্মে চলে যাচ্ছে, তবুও তারা ছেলের এই সিদ্ধান্তকে মন থেকে মেনেই নিয়েছিল। ব্রাহ্ম ধর্মে যখন তার প্রচুর যাতায়াত শুরু হয়েছিল, সেই সময় ব্রাহ্ম ধর্মের ব্রাহ্ম নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, তার এক মেয়ে ছিল। সেই মেয়ের নাম ছিল বিধুমুখী। সেই বিধুমুখী দেবীকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিয়ে করেছিলেন। তিনি যখন ছাত্র অবস্থায় ছিলেন, সেই ছাত্র অবস্থাতেই 1883 খ্রিস্টাব্দে তার প্রথম একটি লেখা সখা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর ধীরে ধীরে তিনি শিশু এবং কিশোরদের জন্য একে একে বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করতে থাকলেন এবং তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই লেখার মাধ্যমে। শুধুমাত্র ছোট ছোট ছেলেদের জন্য তিনি লিখেই শান্ত হননি, তিনি ছোট ছোট ছেলেদের জন্য সেই লেখার পাশাপাশি ছবিও আঁকাতেন, মানে ছবির সাথে সাথে লেখা, সেই ধরনের কাজগুলি তিনি করতে বেশি ভালোবাসতেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি এই জিনিসগুলির মধ্যে নিজেকে ব্যস্ত করে তুলেছিলেন। তিনি সব সময় ছোটদের জন্যই লিখে যেতেন। তারপর তিনি মনে করো সন্দেশ নামক একটি পত্রিকায় নিয়মিতভাবে নিজের লেখা প্রকাশ করতে থাকেন। তারপর নিজে একটি প্রেস খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং নিজে প্রেস খুলতে গেলে তো বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রয়োজন। তখন বিদেশ থেকে নিজে টাকা পয়সা খরচ করে সেই বিদেশি যন্ত্র, মানে ছাপাখানার যন্ত্র তিনি আনার ব্যবস্থা করেছিলেন এবং প্রেস নিজে খুলেছিলেন। 1895 খ্রিস্টাব্দে তার এই প্রচেষ্টা সফল হয়েছিল আমরা বলতে পারি, অর্থাৎ তিনি নতুন প্রেসের শুভ উদ্বোধন করেছিলেন। আর এভাবেই বাংলা ভাষায় কোনো এক ভারতীয়, মানে বাঙালির প্রচেষ্টায় একটি নতুন প্রেস গড়ে উঠেছিল কলকাতার বুকে। আর এর মধ্যেই যেহেতু তিনি বিয়ে করেছিলেন কিছুদিন আগেই, তার দুই ছেলে জন্মগ্রহণ করেছিল। এই দুই ছেলেও যথেষ্ট বড়, আমাদের কাছে পরিচিত আর কি। দুজন ছেলেকেই তোমরা চিনবে, একজন ছিলেন সুকুমার এবং অন্যজন ছিলেন সুবিনয়। উপেন্দ্র কিশোর যে প্রেসটি তৈরি করেছিল বাংলায়, সেই প্রেসটির তিনি নাম দিয়েছিলেন ইউ রায় অ্যান্ড সন্স লিমিটেড। সেই প্রেসে নতুন নতুন ছবি আঁকার জন্য সবাইকে উৎসাহ প্রদান করা হয়েছিল। শুধু ছবি আঁকা নয়, বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে সেগুলিকে প্রেসের মাধ্যমে ছাপানোরও ব্যবস্থা সেখানে করা হয়েছিল। এছাড়াও আরো বিভিন্ন রকম কারুকার্য করে সেই প্রেসকে তিনি আধুনিক প্রেস হিসাবে পরিগণিত করে তুলেছিলেন। শুধুমাত্র লেখা এবং ছবি আঁকা নিয়ে যে তিনি সীমাবদ্ধ থাকবেন, এটা তো হতেই পারে না। হাফ টোন ছবি নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা তিনি চালাতে লাগছিলেন সেই সময়টিতে। সেই সম্বন্ধে এই যে তিনি বিভিন্ন ধরনের কারুকার্য চালু করেছিলেন, সেই সম্বন্ধে তিনি একটি প্রবন্ধও লিখেছিলেন সেই সময়টিতে বিলেতি ম্যাগাজিনে একটি প্রবন্ধ তিনি ছাপিয়েছিলেন এবং সেই প্রবন্ধটি যথেষ্ট খ্যাতি লাভ করেছিল। তেল রং বা জল রঙের মাধ্যমে হাফ টোন ছবি যখন বিদেশেও সেভাবে প্রচারিত হয়নি, বা বিদেশেও তখন সেইভাবে প্রচারিত হয়নি বলেই সেটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, সেই সময়টিতে আমাদের বাঙালি ছেলে উপেন্দ্র কিশোর সেই হাফ টোন পদ্ধতিতে তার প্রেসে ছাপানোর কাজ শুরু করে দিয়েছিলেন। তাই আমরা বলতে পারি এই প্রেস ইউ এন রায় কোম্পানি লিমিটেড অ্যান্ড সন্স কোম্পানি লিমিটেড, এই প্রেস থেকেই বাংলার এক নতুন নবজাগরণ শুরু হয়েছিল। তিনি অনেকগুলি বই লিখেছিলেন। সেই বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো টুনটুনির বই, গুপি গাইন বাঘা বাইন, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত ইত্যাদি। 1915 খ্রিস্টাব্দে 20 ডিসেম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আমাদের ছেড়ে পরলোক গমন করেছিলেন। দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে এই সামান্য তথ্যই তোমাদের সাথে আজ আমি শেয়ার করলাম। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির হব। আজ তাহলে এটুকুই।